বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন শ্রেণীপাঠে স্বাগতম। অনলাইন শ্রেণীপাঠে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা। অধ্যায় অষ্টম, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। শ্রেণীপাঠ প্রথম। এর অধ্যায়ে আমি প্রথম শ্রেণীপাঠ শুরু করছি। এই শ্রেণীপাঠ শেষে আমরা জানতে পারব, অর্থাৎ শিখন ফল, মূলধন বাজেটিং এর ধারণা, মূলধন বাজেটিং এর আওতা, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য, মূলধন বাজেটিং এর পদক্ষেপ, প্রকল্পের সংজ্ঞা, স্বাধীন প্রকল্প ও পরস্পর বর্জনশীল প্রকল্প, প্রকল্প মূল্যায়ন পদ্ধতিসমূহ, গাণিতিক সমস্যা ও সমাধান। মূলধন বাজেটিং এর ধারণা বা সংজ্ঞা। সাধারণ অর্থে মূলধন বিনিয়োগের সাথে সম্পর্কিত পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলে। হর্নগ্রেইন ও ফস্টারের মতে প্রকল্পে বিনিয়োগের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সিদ্ধান্তই হচ্ছে মূলধন বাজেটিং। পরিশেষে বিনিয়োগকৃত অর্থের মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন এবং সম্পদ বৃদ্ধির জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয় তাকে মূলধন বাজেটিং বলে। বাজেট, মূলধন বাজেটিং। বাজেট শব্দ থেকে বাজেটিং শব্দটি এসেছে। পরিকল্পনার আঙ্কিক মূল্যকেই বাজেট বলে। আর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বাজেট হয় সেটাই মূলধন বাজেটিং। অর্থাৎ মূলধন বাজেটিং হলো অর্থ সম্পদকে মূলধনী সম্পদে রূপান্তর। যেমন ব্রিজ, কালভার্ট, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প বাস্তবায়ন। সেটি হতে পারে আমাদের দেশের পদ্মা সেতু, যমুনা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। এই সমস্ত দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থ বিনিয়োগ সংক্রান্ত যে বাজেট সেটাই হলো মূলধন বাজেটিং। অর্থাৎ মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার আঙ্কিক মূল্য। এই জন্য বিনিয়োগকৃত অর্থের মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন, সম্পদ বৃদ্ধির জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয় তাকে মূলধন বাজেটিং বলে। অর্থাৎ একদিকে বিনিয়োগ করতে হবে, অন্যদিকে বিনিয়োগ হতে সর্বাধিক মুনাফা অর্জন করতে হবে এবং সম্পদ বৃদ্ধি করতে হবে। তাই আমরা বলতে পারি মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার আঙ্কিক মূল্য। মূলধন বাজেটিং এর আওতা। মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর আওতা নিম্নরূপ: স্থায়ী সম্পত্তি ক্রয়। কোনো নবাগত প্রতিষ্ঠানে ব্যবসায়ের প্রারম্ভে অথবা অন্য কোনো কাজের জন্য
নতুন স্থায়ী সম্পত্তি যেমন ভূমি, দালান করা, যন্ত্রপাতি, যানবাহন প্রভৃতি ক্রয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করতে পারি। 2, মূলধন কাঠামো সিদ্ধান্ত। স্থায়ী সম্পত্তিতে অর্থ বিনিয়োগের সাথে অনেক সময় মূলধন কাঠামো জড়িত থাকে, যেমন ঋণপত্র ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে যন্ত্রপাতি ক্রয় করা যেতে পারে। সেক্ষেত্রে এটি মূলধন কাঠামোকে পরিবর্তন করবে। যদি ওই যন্ত্রটি ইজারা নেওয়া হয় সেক্ষেত্রে মূলধন কাঠামো পরিবর্তন হবে না। এক্ষেত্রে ইজারা নেওয়া বা ঋণ করে সম্পত্তি ক্রয় করা কোনটি লাভজনক তা মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ঋণ করে যদি সম্পত্তি ক্রয় করা হয় সেই ক্ষেত্রে ঋণের সুদ পরিশোধ করতে হয়। ঋণপত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করে যন্ত্রপাতি ক্রয় করা যেতে পারে, সেক্ষেত্রে সুদ পরিশোধ করতে হবে। তাই একদিকে ইজারা যদি নেওয়া হয় তাহলে ইজারাদাতাকে ইজারা বাবদ অর্থ দিতে হবে। আবার ঋণ করে যদি কোনো স্থায়ী সম্পদ করা হয় তাহলে ঋণের সুদ দিতে হয়। এখন ইজারা এবং ঋণের সুদের মধ্যে যেটি লাভজনক সেই খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় মূলধন বাজেটিং এর প্রয়োগ করা হয়ে থাকে। উৎপাদন পদ্ধতি আধুনিকীকরণ ও প্রতিস্থাপন। এক্ষেত্রে পুরাতন উৎপাদন পদ্ধতির সাথে নতুন পদ্ধতির বিভিন্ন ধরনের তুলনা করা হয়। উভয়ের পরিচালনা খরচ, বাজার মূল্য, আয়ুষ্কাল বা মেয়াদ শেষের মূল্য প্রভৃতি বিবেচনার মাধ্যমে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়। কোনটি ঠিক, নতুন পদ্ধতি প্রতিস্থাপন করবে কিনা, পুরাতন পদ্ধতি বহাল রাখবে, এক্ষেত্রে মূলধন বাজেটিং এর পদ্ধতি নেওয়া হয়। উৎপাদন পদ্ধতি যান্ত্রিকীকরণ। প্রযুক্তিগত উন্নয়নের ফলে অনেক সময় পুরাতন যন্ত্রপাতি প্রযুক্তিগত উন্নয়নের ফলে অনেক সময় পুরাতন যন্ত্রপাতি ক্রয় করা থাকা সত্ত্বেও তা আধুনিকীকরণ করার জন্য নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করা প্রয়োজন হয়। এক্ষেত্রে পুরাতন মেশিন বাদ দিয়ে নতুন মেশিন বসানোকে লাভজনক হবে কিনা তা মূলধন বাজেটিং সিদ্ধান্ত এর মাধ্যমে জানা যায়। অর্থাৎ আগে টাইপরাইটার ব্যবহার করা হতো, এখন টাইপরাইটার দিয়ে কাজ চলে কিন্তু কম্পিউটার এর মাধ্যমে আমরা টাইপ রাইটিং এর কাজ করতে পারি এবং টাইপ রাইটার যন্ত্রটি যদি এর পরিবর্তে যদি কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে সময়ের সাশ্রয় হয় এবং সেই ক্ষেত্রে টাইপ রাইটার পরিবর্তে কম্পিউটার মেশিন ক্রয় করা লাভজনক হবে কিনা তা মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে জানা যায়। সম্পত্তির প্রতিস্থাপন। দীর্ঘদিনের ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তি পুরাতন ও অকেজ হয়ে গেলে তা প্রতিস্থাপন করা প্রয়োজন হয়। কোন ধরনের সম্পত্তি প্রতিস্থাপন করা হলে ফার্মের মুনাফা অর্জিত হবে তা মূলধন বাজেটিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়। বিকল্প মেশিনের মধ্যে উত্তমটি নির্বাচন। কোন নির্দিষ্ট উৎপাদন পদ্ধতির জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হতে পারে। এসব যন্ত্রপাতির মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট তা যাচাই করার জন্য মূলধন বাজেটিং পদ্ধতির সহায়তা নিতে হয়। এরূপ যাচাইয়ের সিদ্ধান্ত নিতে পারলেই প্রতিষ্ঠান লাভজনক খাতে পরিচালিত হতে পারে। মূলধন বাজেটিং এর উদ্দেশ্য। যে সকল উদ্দেশ্যকে সামনে নিয়ে বিনিয়োগকারী ব্যক্তি বা
প্রতিষ্ঠান মূলধন বাজেটিং করে থাকে তা নিচে বর্ণিত হলো। উৎপাদন ব্যবস্থার পরিবর্তন। কোন প্রতিষ্ঠান তার উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের উদ্দেশ্যে মূলধন বাজেটিং প্রস্তুত করে, কারণ এক্ষেত্রে তাকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করতে হয়। যুক্তিযুক্ত প্রকল্প বাছাই। বিনিয়োগকৃত অর্থের সাথে বিনিয়োগের ভবিষ্যৎ সম্ভাব্য আয়ের তুলনা করে মূলধন বাজেটের মাধ্যমে যুক্তিযুক্ত প্রকল্প বাছাই করা হয়। অর্থাৎ একাধিক প্রকল্প থাকতে পারে, একাধিক প্রকল্পের মধ্যে হতে কোনটি বেশি যুক্তিযুক্ত সেটি বাছাইয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। উৎপাদন বৃদ্ধি। কোন প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে মূলধন বাজেটিং প্রস্তুত করে। উৎপাদন বৃদ্ধি করতে হলে নতুন যন্ত্রপাতি ক্রয় করতে হয়। লাভজনক প্রকল্পে বিনিয়োগ। মূলধন বাজেটের মাধ্যমে সীমিত মূলধন সর্বাধিক উপার্জনকারী বা লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা যায়। মূলধন বাজেটের মাধ্যমে সীমিত মূলধন সর্বাধিক উপার্জনকারী বা লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হয়। সাধারণত আমরা প্রকল্প মূল্যায়ন করে থাকি মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা যখন প্রকল্প মূল্যায়ন করি তখন যেটি লাভজনক সেই লাভজনক প্রকল্পটি আমরা বেছে নিতে পারি এবং সবচেয়ে কম মূলধন বিনিয়োগ করে সর্বাধিক মুনাফা অর্জন করা যায়। এরকম প্রকল্পে বিনিয়োগের জন্য আমরা মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করে থাকি। বাট্টার হার নির্ধারণ। বিনিয়োগ প্রকল্প ঝুঁকি বিবেচনা করে মূলধন বাজেটের মাধ্যমে সম্ভাব্য আয় সমূহের মান উন্নয়নের ব্যবস্থা করা যায়। বিনিয়োগের ভারসাম্য রক্ষা। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ভারসাম্য রক্ষা করার জন্য মূলধন বাজেটিং করা হয়। প্রবৃদ্ধির হার বৃদ্ধি। প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির হার বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান মূলধন বাজেটিং প্রদান করে। ফার্মের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন। কারবারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য সঠিক বিনিয়োগ নিশ্চিত করা মূলধন বাজেটিং এর কাজ বা উদ্দেশ্য। অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে যদি বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে প্রতিষ্ঠানকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এই জন্য প্রতিষ্ঠানটি যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে আগেই বিনিয়োগের পূর্বেই যদি উক্ত প্রকল্পটি লাভজনক হবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফার্ম মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করে থাকে। মূলধন বাজেটিং এর পদক্ষেপ। মূলধন বাজেটিং প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। ধাপগুলো নিম্নরূপ। 1. প্রকল্প প্রণয়ন। মূলধন বাজেটিং এর প্রথম পদক্ষেপ হলো প্রকল্প উদ্ভাবন বা প্রস্তুতকরণ। এখন জানা দরকার যে প্রকল্পটা কি। প্রকল্প হলো কোন অর্থ সম্পদকে মূলধনী সম্পদে রূপান্তর করা। অর্থ সম্পদকে মূলধনী সম্পদে রূপান্তর করাই হলো প্রকল্প। এই আমাদের পদ্মা সেতু একটি প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি প্রকল্প। প্রকল্প মূল্যায়ন। প্রস্তুতকৃত প্রকল্পকে এ পর্যায়ে মূল্যায়ন করা হয়। প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত ক্যাশ বেনিফিট অ্যানালাইসিস এবং রিস্ক এন্ড রিটার্ন প্রভৃতি বিষয়সমূহ বিবেচনা করা হয়। যে প্রকল্পের
বিনিয়োগ থেকে প্রত্যাশিত ভবিষ্যৎ নগদ প্রবাহ অপেক্ষাকৃত বেশি, সে প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প মূল্যায়নের জন্য আমরা সাধারণত মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করে থাকি। প্রকল্প নির্বাচন, মূলধন বাজেটিং এর তৃতীয় ধাপ হলো প্রকল্প নির্বাচন। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। বিনিয়োগ প্রস্তাবনা সমূহ যাচাই বাছাই করায় তাই সবচেয়ে গ্রহণযোগ্য প্রকল্প নির্বাচন করা হয়। একাধিক প্রকল্প থাকতে পারে, একাধিক প্রকল্প থেকে যে প্রকল্পটি সবচেয়ে কম বিনিয়োগের সর্বাধিক পুনর্বাচন করা হয় সেই প্রকল্পটি সাধারণত নির্বাচন করা হয়। প্রকল্প বাস্তবায়ন, নির্বাচিত প্রকল্পে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানকে তহবিল বন্টন করতে হয়। তহবিল সঠিকভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং এটি বাস্তবায়ন করার জন্য মূলধনের ব্যবহার নিশ্চিত করতে হয়। নির্বাচিত প্রকল্পটি যদি যথাযথভাবে মূলধন সরবরাহ করা না যায় তাহলে প্রকল্পটি মুখ থুবড়ে পড়বে, সেখান থেকে বেনিফিট বা মুনাফা অর্জনের প্রত্যাশা করা যায় না। এই জন্য নির্বাচিত প্রকল্পটি যাতে কার্যকর হয়, এই জন্য এই প্রকল্পে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ সময় মতো সরবরাহ করা এবং এটি বাস্তবায়ন করার জন্য মূলধনের ব্যবহার নিশ্চিত করতে হয়। প্রকল্প পুনঃমূল্যায়ন, এটি মূলধন বাজেটিং এর সর্বশেষ ধাপ। এ পর্যায়ে একে কর্মকর্তারা বিভিন্ন স্তরে কার্যক্রম মূল্যায়ন করে থাকেন। যদি কোথায় কোনো অসঙ্গতি দেখা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়। প্রকল্পের সংজ্ঞা, স্বাধীন প্রকল্প ও পরস্পর বর্জনশীল প্রকল্প। প্রকল্পের সংজ্ঞা, যে প্রক্রিয়ায় অর্থ সম্পদকে মূলধনী সম্পদে পরিণত করা হয় তাকে প্রকল্প বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় অর্থ সম্পদকে মূলধন সম্পদে পরিণত করা হয়। নগদ অর্থ এ দিয়ে একটি ব্রিজ করলাম, নগদ অর্থে এ দিয়ে একটি বিল্ডিং করলাম, নগদ অর্থ এ দিয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করলাম, নগদ অর্থ এ দিয়ে একটি কালভার্ট তৈরি করলাম। প্রকল্প অর্থ সম্পদকে মূলধনী সম্পদে রূপান্তর। মূলধন সম্পদ বলতে আমরা দীর্ঘমেয়াদী ভিত্তিতে ব্যবহার উপযোগী এরকম সম্পদকে বুঝি, যেমন দালান কোঠা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি। স্বাধীন প্রকল্প, একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প গ্রহণ বাধাগ্রস্ত না হলে তাকে স্বাধীন প্রকল্প বলে। অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অন্য প্রকল্পটি বাদ দিতে হয়, এরকম যদি না হয় তাহলে সেটাকে আমরা স্বাধীন প্রকল্প বলে থাকি। পরস্পর বর্জনশীল প্রকল্প, একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্পগুলো অবশ্যই বাতিল হবে। এ ধরনের প্রকল্পকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে। একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্পগুলো অবশ্যই বাতিল হবে, এই ধরনের প্রকল্পকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে। প্রকল্প মূল্যায়ন পদ্ধতি সমূহ। প্রকল্প মূল্যায়নের পদ্ধতি সমূহ সনাতন পদ্ধতি ক। 1. বিনিয়োগ ফেরতকাল, যাকে আমরা সংক্ষেপে পিবিপি বলে থাকি। পিবিপি ইলিমিনেশন করলে পে ব্যাক পিরিয়ড, বাংলায় বিনিয়োগ ফেরতকাল। 2. গড় বিনিয়োগ পদ্ধতি, এভারেজ রেট অফ রিটার্ন, গড় বিনিয়োগ পদ্ধতি। আধুনিক পদ্ধতি, নেট বর্তমান মূল্য, নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি বলে সংক্ষেপে। অভ্যন্তরীণ মুনাফার হার, IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, মুনাফা অর্জন ক্ষমতা সূচক, PI।
নেট মুনাফা অর্জন ক্ষমতা NPI। আমরা বিনিয়োগ করার ক্ষেত্রে একটি মাথায় আনতে হবে যে কত সময়ে আমার বিনিয়োজিত মূলধন পুনরায় আমার হাতে ফেরত আসবে। যদি প্রকল্পের মেয়াদ 5 বছর হয় আর সেই প্রকল্পে আমি বিনিয়োগ করি এবং এই প্রকল্প থেকে যদি 5 বছরের মধ্যে আমার অর্থ বিনিয়োজিত অর্থ ফেরত না আসে তাহলে আমার এই প্রকল্পে বিনিয়োগ করে কোনো লাভ হবে না। কারণ প্রকল্পের মেয়াদ 5 বছর, আমার যদি বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে 6 বছর লাগে, সেই ক্ষেত্রে আমাকে লোকসানের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি যে প্রকল্পে বিনিয়োগ করব সেই প্রকল্প হতে যদি মেয়াদকালের পূর্বেই বিনিয়োজিত অর্থ ফেরত আসে তাহলে আমি সেই প্রকল্পে বিনিয়োগ করব। পে ব্যাক পিরিয়ড বা বিনিয়োগ ফেরতকাল পদ্ধতির মাধ্যমে আমরা এটি মূল্যায়ন করে থাকি। সাধারণত পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য আমরা যে সূত্র প্রয়োগ করে থাকি, একাধিক সূত্র আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো PBP সমান PY প্লাস CCFA অফ PY বাই CFA অফ RY। এই সূত্র প্রয়োগ করে আমরা এই প্রকল্পটি মূল্যায়ন করতে পারি। এরপরে গড় বিনিয়োগ পদ্ধতি, ইংরেজিতে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বলে। মূলধন বাজেটিং এর একটি সহজ পদ্ধতি হলো গড় মুনাফা হার পদ্ধতি। এই কৌশল অনুযায়ী প্রকল্পের নির্দিষ্ট মেয়াদকালের মধ্যে গড়ে কি পরিমাণ আয় হলো তা নির্ণয় করা যায়। প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যাদি ব্যবহার করে গড় মুনাফার হার নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নেট মুনাফাকে বিবেচনা করা হয়। সাধারণত বিক্রয় থেকে সাধারণত আমরা বিনিয়োগ করতে যে অর্থ ফেরত পাই তাকে শতকরায় প্রকাশ করলে যে হার হয় সেটাই হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এই অ্যাভারেজ রেট অফ রিটার্ন যদি মূলধন ব্যয়ের থেকে বেশি হয় তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব, তা না হলে এই প্রকল্প আমরা গ্রহণ করব না। আধুনিক পদ্ধতি নেট বর্তমান মূল্য পদ্ধতি NPV। নেট বর্তমান মূল্য পদ্ধতি বলতে আমরা ওই পদ্ধতিকে বুঝি যে পদ্ধতিতে নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে ভাগটা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। যে পদ্ধতিতে নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে ভাগটা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকেই নেট বর্তমান মূল্য পদ্ধতি বলে বা NPV বলে। এই পদ্ধতিতে ভাগটাকৃত অর্থ মোট যোগফলকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বলে থাকি। এই নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের NPV নির্ণয়ের সূত্র হলো TPV মাইনাস NCO, অর্থাৎ মোট ভাগটাকৃত মূল্য থেকে নেট ক্যাশ বেনিফিট বাদ দিলে আমরা NPV পেয়ে থাকি। যদি বিনিয়োজিত অর্থের মূল্য ভাগটাকৃত মোট মূল্য থেকে কম হয় তাহলে আমরা এটাকে পজিটিভ NPV বলি এবং এই পজিটিভ NPV হলেই এই প্রকল্পে আমরা বিনিয়োগ করব।
আর নেগেটিভ এনপিভি হলে এই প্রকল্প আমরা গ্রহণ করবো না, অর্থাৎ এই প্রকল্প হতে আমরা মুখ ফিরিয়ে নেব বা এই প্রকল্প বিনিয়োগ করা থেকে আমরা বিরত থাকবো। অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, যে পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য উভয়কে সমান করার জন্য একটি নির্দিষ্ট বার্তার হার নির্ণয় করা হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি বলে। সাধারণত আয় আর নির্ণয়ের ক্ষেত্রে একটি নেগেটিভ এনপিভি এবং একটি পজিটিভ এনপিভি লাগে। নেগেটিভ এনপিভি এবং পজিটিভ এনপিভি সূত্রের মাধ্যমে প্রয়োগ করে আই আর আর নির্ণয় করা হয়। আই আর এর যে রেট পাওয়া যায়, ইন্টারনাল রেট অফ রিটার্ন, যাকে অভ্যন্তরীণ মুনাফার হার বলে, এই হার যদি মূলধন ব্যয়ের হারের থেকে বেশি হয় তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব, আর তা না হলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করা থেকে আমরা বিরত থাকবো। এরপর আসে আমরা পিআই বা মুনাফার্জন ক্ষমতা সূচক, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলে সংক্ষেপে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করে থাকি টিপিভি বাই এনসিও ইন্টু 100। এই ক্ষেত্রেও যদি আমরা 100%-এর উপরে হয় তাহলে হার যদি 100%-এর উপর হয় তাহলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব, 100%-এর নিচে হলে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকব। এরপর আসে নেট মুনাফার্জন ক্ষমতা, নেট প্রেজেন্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই নেট প্রফিট ইন্ডেক্স অর্থাৎ নেট মুনাফার্জন ক্ষমতা সূচক নির্ণয়ের ক্ষেত্রে 100% থেকে পিআই বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হলো এনপিআই। এক্ষেত্রেও যদি এনপিআই পজিটিভ হয় তাহলে আমরা প্রকল্প গ্রহণ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকবো। এরপর আমি একটি গাণিতিক সমস্যা নিয়ে আসছি। নিম্নলিখিত কর পরবর্তী নগদ প্রবাহতে পিবিপি নির্ণয় করো, যে ক্ষেত্রে এনসিও 1 লক্ষ টাকা, বছর 1, 2, 3, 4, 5, আর কর পরবর্তী নগদ প্রবাহ টাকায় দেওয়া আছে 25,000, 30,000, 32,000, 35,000, 40,000। আমরা এই অঙ্কটি সমাধানের জন্য পিবিপি নির্ণয়ের সূত্র জানি, পিওআই প্লাস, যদি অসমান নগদ প্রবাহ হয় সেক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা হয়, পিওআই প্লাস এনসিও মাইনাস সিসিএফ এটি অফ পিওআই বাই সিএফ এটি অফ আরওআই। সেই ক্ষেত্রে আমরা একটি গণনা তালিকা নির্ণয় করছি। কর পরবর্তী নগদ প্রবাহ প্রশ্নে দেওয়া আছে, সিসিএফ এটি নির্ণয় করেছি, ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। এটি যে বছরে বিনিয়োগ পরিশোধ হবে সেই বছরকে আমরা রিকভারি ইয়ার বলে থাকি। সেই রিকভারি ইয়ার হলো 4র্থ বছর, তার আগের বছরকে আমরা পিওআই বলে থাকি। এখানে পিওআই হয়েছে 3, আর এনস হলো নেট ক্যাশ আউটলে 1 লক্ষ টাকা, বিনিয়োগকৃত মূলধন যেটা, মাইনাস সিসিএফ এটি অফ পিওআই, প্রিভিয়াস ইয়ারের সিসিএফ এটি 87,000 টাকা, আর সিএফ এটি অফ আরওআই রিকভারি ইয়ারের সিএফ এটি অর্থাৎ কর পরবর্তী নগদ প্রবাহ 35,000 টাকা। আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে 3.371 বছর হয়, অর্থাৎ আমার প্রকল্পের মেয়াদ 5 বছর, আমার সেটি 5 বছরের পূর্বেই ফেরত এসেছে, অর্থাৎ 3.371 বছর, অর্থাৎ এই প্রকল্পটি লাভজনক প্রকল্প। এই প্রকল্পে আমি বিনিয়োগ করব। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে গাণিতিক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে তোমাদেরকে একটি মেসেজ দিয়ে শেষ করছি। আমরা করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা বাইরে ঘোরাফেরা অপ্রয়োজনে করব না, আমরা নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ থাকতে সহায়তা করব।
এবং আমরা ধূমপান করবো না এবং নেশাগ্রস্ততা থেকে নিজেকে রক্ষা করব, বন্ধু বান্ধবকেও নেশাগ্রস্ত যাতে না হয় এই জন্য পরামর্শ দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।